আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে উচ্চতর গণিত প্রথম পত্র এর ঢাকা বোর্ড 2023-এ আসা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। নিচে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2023-এ কোন অধ্যায় থেকে কতটি বহু নির্বাচনী প্রশ্ন এসেছে তা দেওয়া আছে। আমরা অধ্যায় ভিত্তিকভাবে সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে ফেলি। আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে বি এ ইকুয়াল টু কত। তো অপশন দিয়ে দিছে। আমরা প্রত্যেকটা অপশন যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটা অপশনের ক্রম ভিন্ন। তো আমরা এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল যেহেতু বের করতে বলা হয়েছে, এই গুণফলটা বের না করে ক্রম যাচাই করেই আমরা কিন্তু গুণফলের অপশন মানে সঠিক অপশনটা কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। তো এখানে আমাদের বি এ বের করতে বলা হয়েছে। তো এখানে বি এ, তো প্রথমে আমাকে বি ম্যাট্রিক্সটা লিখতে হবে। বি ম্যাট্রিক্সটা হলো আমাদের 2 0 3। এই ম্যাট্রিক্সটার সাথে আমরা গুণ করব হলো, এটা কিন্তু তোমরা দেখে দেখেই করতে পারবা। আমরা তো একটু দেখাই দিই কিভাবে আমরা চিন্তা করব। ওকে, এখন এই ম্যাট্রিক্সটা কয়টা সারি কয়টা কলাম? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কলাম কয়টা? একটা কলাম। তো আমাদের প্রথমে থাকে সারি সংখ্যা, তারপর ইনটু দিয়ে কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 3 × 1। তারপরে যদি আমি এই ম্যাট্রিক্সটা দেখি, এখানে সারি আছে একটা, কলাম আছে একটা, দুইটা, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে 1 × 3। তো দুইটা ম্যাট্রিক্সের যেহেতু গুণ করব, দুইটার ক্রম আমরা আগে বের করে দেব। তারপরে দেখব যে এইটা মানে প্রথম সারির বা প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম কিনা। যদি সেম থাকে তাহলে গুণফল আছে বা গুণ করা যাবে। আর গুণফলটা হবে আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের সারি ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার, আর সেইটাই হবে আমাদের গুণফলের ক্রম। প্রথম ম্যাট্রিক্সের সারি থাকে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়া যে ক্রমটা হয় সেইটাই হয় আমাদের গুণফলের ক্রম। তো আমরা এই দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ক্রম আমরা দেখতে পাই 3 × 3, তার মানে তিনটা সারি তিনটা কলাম। তো আমাদের অপশনে একমাত্র ডি নাম্বার অপশনে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার তিনটা সারি তিনটা কলাম আছে। তাহলে আমাদের উত্তর একদম নির্দ্বিধায় হবে ডি নাম্বার। আমাদের এই প্রশ্নটা হলো আমরা দেখতে পাই একটা নির্ণায়ক দিয়ে দিছে, বলছে নির্ণায়কে কয়েকটা অপশন দিয়ে দিছে, যেখানে সহগুণক বের করছে, অনুরাশি বের করছে এবং নির্ণায়কের মান বের করছে। আমাদের যাচাই করতে হবে যে কোনগুলো সঠিক। তো প্রথমত আমরা যেহেতু এটা দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট একটা নির্ণায়ক আছে, আমরা একটা মৌলিক আকার নেই। যে একটা নির্ণায়ক যদি এমন হয় A1 1, আমরা সাধারণত মৌলিকভাবে এভাবে প্রকাশ করি A1 2, A2 1, A2 2। সাধারণত আমরা এভাবে প্রকাশ করি, কারণ এই যে উপাদানটা, এই উপাদানটাকে আমরা বলি প্রথম সারিতে আছে এবং প্রথম কলামে আছে, এই জন্য আমরা এটাকে 1 1 উপাদান বলি। যদি এই ম্যাট্রিক্সটার নাম এ হয় তাহলে এগুলাকে এ দিয়া প্রকাশ করতেছি আর কি। আমরা ধরে নিছি এই ম্যাট্রিক্সটা হলো এ। এই 1 1 বলতে বোঝায় প্রথম সারি প্রথম কলাম। এই উপাদানটা হলো আমাদের প্রথম সারি দ্বিতীয় কলাম। এইটা হলো 2 নাম্বার সারিতে এবং প্রথম কলামে, এই জন্য এটা 2 1। আর এইটা হইল আমাদের 2 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে। তো আমরা যে কোনো উপাদান এইভাবে চিহ্নিত করতে পারি। এখন এখানে আমাদের বুঝতে হবে সহগুণক কিভাবে বের করে, অনুরাশি বের করে কিভাবে। এখন আমাকে যদি বলে A1 1 এর সহগুণক, বললো A1 1 এর সহগুণক, সহগুণক সহগুণক এবং অনুরাশি কিন্তু সেম মোটামুটি, ঠিক আছে। আর বললো A1 1, আমরা প্রথমে অনুরাশিটা বের করি তাহলে ভালো হবে। A1 1 এর অনুরাশি আর A1 1 এর সহগুণক।
আমরা মনে করে সূত্র শিখতেছি, ঠিক আছে। তো A11 এর অনুরাশি যদি আমি বের করতে চাই তখন আমরা কি করব, A11 বরাবর সারি কলাম বাদ দিয়ে দেব। এই সারি কলাম বাদ দিয়ে যা থাকবে সেইটাই হবে আমাদের A11 এর অনুরাশি। এখানে আছে কত, A22, তাহলে A22 যে উপাদানটা সেইটাই হবে A11 এর অনুরাশি। আর সহগুণকটা কি হবে, সহগুণকটা হবে সেম, ভ্যালু থাকবে সেম, কিন্তু সামনে একটা চিহ্ন বসাইতে হবে। চিহ্নটা হবে আমরা সাধারণত এভাবে দিই যে -1 টু দি পাওয়ার আমাদের যে উপাদানটা, যেহেতু এটা A11 সারি নাম্বার এবং কলাম নাম্বারের যোগফল, যেহেতু এটা A11 উপাদান তার মানে 1 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদান, তাহলে 1 নম্বর সারি যোগ 1 নম্বর কলাম এটা যোগ করতে হবে। আর ইনটু এটার সাথে গুণ থাকে, এক কথায় এই A11 এর অনুরাশি। সহজভাবে বলতে গেলে আমরা আরো সহজ এটাকে বলতেছি, তাহলে এখানে আমাদের হবে এক কথা -1 টু দি পাওয়ার 2 ইনটু এই অনুরাশিটা কত, A11 এর 2 মানে A22। এখন -1 এর পাওয়ার যদি 2 হয় কি হবে 1, তার মানে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস A22। এখন আরো সহজে যদি আমরা বুঝি এই যে এই ঝামেলাটাকে আমরা সহজে আমরা একটু উপস্থাপন করতে পারি। আমরা করব কি, সবসময় আমি দেখব যে কয় নাম্বার সারি এবং কয় নাম্বার কলামের উপাদানের সহগুণক বের করতে বলা হয়েছে, এই দুইটাকে যোগ করব। যোগ করে আমাদের যদি জোড় হয় তাহলে আমাদের প্লাস চিহ্ন ব্যবহার করব, আর যদি বেজোড় হয় তাহলে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। আমাদের অনুরাশির আগে শুধু চিহ্ন বসায় দিলেই সেটা কি হয়ে যাবে, সহগুণক হয়ে যাবে। অনুরাশির ফলাফল যা, আমরা কি করি সারি কলাম বাদ দিয়ে যা থাকে সেইটাই হলো অনুরাশি। তো অনুরাশির আগে আমাদের চিহ্ন বসাই দিলেই আমাদের কি হবে, সহগুণকের মান হবে। তো সহগুণকের মান আমরা কি করব, ওই যে সারি কলাম যোগ করব, যোগ করে যদি আমি যে দেখি জোড় সংখ্যা তাহলে আমরা প্লাস চিহ্ন দেব, আর যদি দেখি বেজোড় সংখ্যা তাহলে মাইনাস দেব। সারি কলাম কোনটা, যেমন আমাকে বলছে A11 এর সহগুণক, তাহলে আমরা কি করবো, এই 1 যোগ করব। তো এই 1 যোগ করলে কত 2, আর 2 মানে কি জোড় সংখ্যা, আর জোড় সংখ্যাতে কি করতে হয়, প্লাস সাইন দিতে হয়, এই যে প্লাস সাইন, ঠিক আছে, ওই যে স্কোয়ার কাহিনী। এখন আমরা এই প্রশ্নের সমাধানটা করি। প্রশ্নটায় আমাকে নির্ণায়ক দিয়ে দিছে হইলো 1 2 -3 6, আমাকে বলছে 1 2, আমাদের এভাবে বলতে পারি A11 অথবা বলতে পারি 1,1 এভাবেও বলতে পারি, ঠিক আছে, কয়েকভাবেই বলতে পারি। এই যে 1,2 বলতে বুঝায় A12 অথবা বুঝায় 1 নম্বর সারি 2 নম্বর কলামের যে উপাদান সেইটা, বা ভুক্তি বলা হয়, উপাদান বা ভুক্তি বলতে পারি। তাহলে এই 1 2 দিয়ে বুঝায় 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বলতে এই 2 উপাদানটা বোঝানো হয়। তাহলে এই 2 উপাদানটার কি বের করতে বলছে, সহগুণক। তো সহগুণক বের করবো, এই সারি কলাম বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে থাকবে কত -3। যেহেতু সহগুণক বের করতেছি সামনে কি করতে হবে, একটা চিহ্ন দিতে হবে। তো চিহ্নটা কিভাবে দিব, আমরা এটা এই যে উপাদানটা যার সহগুণক বের করতেছি তা সেটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এই দুইটা যদি আমি যোগ করি কত হবে 3, আর 3 কি বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যা হইলে আমার কি করতে হয়, মাইনাস বসাইতে হয়। তাহলে আমরা একটা মাইনাস বসাই দিই, তাহলে এই মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 3 হবে +3, তাহলে 1 2 উপাদানটার বা ভুক্তিটার সহগুণক 3 একদম পারফেক্টলি ঠিকঠাক আছে, তাহলে 1 নম্বর ঠিক আছে। এবার 2 2 উপাদানের অনুরাশি, তো অনুরাশি বের করতে গেলে তার চিহ্ন লাগে না, শুধু আমাদের কি করতে হয়, উপাদানটা খুঁজে বের করতে হয়। যেমন 2 2 উপাদান মানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তো 2 নম্বর সারি 2 নম্বর কলাম বলতে আমরা বুঝি এইটা, তাহলে এইটা বরাবর সারি কলাম বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিলে থাকবে কে, থাকবে শুধু এই উপাদানটা। এই উপাদানটা কত 1, তাহলে এই 1ই হবে অনুরাশি। তাহলে অনুরাশি আমরা এখানে 1, তার মানে ঠিকঠাক আছে। তারপর নির্ণায়কের মান বলছে 12, তো নির্ণায়কের মান 12, আমরা নির্ণায়ক কিভাবে বের করি, আড়াআড়ি গুণ করি।
যেমন এখানে 1 এবং 6 গুণ হবে, তাহলে 1 আর 6 গুণ করলে কত হবে 6, তারপর মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে এই দুইটার গুণফল, তো -3 আর 2 গুণ করলে কত হবে -6, তাহলে এখানে 6 মাইনাস মাইনাস মিলে প্লাস, তাহলে +6, তাহলে এখানে কত হবে 12। তো নির্ণায়কের ফলাফল হবে 12, যেটা এখানেও 12ই আছে, তার মানে আমরা তিনটাই সঠিক পাইছি, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। আমাদের এই প্রশ্নটা হলো একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান নির্ণয় করো। আমাদের এটা জানতে হবে কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে কখন, কোনো ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান শূন্য হলে ওই ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তো এটা আমাদের জানা থাকা লাগবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এই টাইপটা কিন্তু অনেক বেশি আসে, ভালো করে জানতে হবে। তাহলে যেহেতু বলে দিছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, এম এর মান নির্ণয় করো, আমরা জানি ব্যতিক্রমী হইলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে, শূন্য হবে। তো আমরা প্রথমে কি করব, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করব। তো নির্ণায়কের মান কিভাবে করব, নির্ণায়ক সাইন দিব, উপাদানগুলো বসাবো। তো আমরা উপাদানগুলো বসাই, m-2, যেহেতু এটা দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট নির্ণায়ক, তাহলে এটার ক্যালকুলেশন সহজ। সেটা কিভাবে করি, আমরা এই আর গুণ করি। আমরা প্রথমে এই যে মুখ্য কর্ণটা গুণ করি, এই কর্ণকে বলা হয় মুখ্য কর্ণ। এটা গুণ করলে কি হবে, আমরা একসাথে করতে পারি। আমরা এখানে একটু ভাঙ্গা করি, m × m-2, তারপর মাইনাস সাইন দিতে হবে, মাইনাস সাইন দিয়ে এই দুইটার গুণফল, একটা আছে -1 আর একটা হলো m-2, তাহলে আমরা -1 m-2 একদম ভাঙ্গা করতেছি আমরা। তাহলে আমরা নির্ণায়কের মান এখান থেকে আমরা এটা গুণ করলে হবে m², m দিয়ে m কে গুণ করলে m², m দিয়ে -2 কে গুণ করলে -2m, আর এখানে -1 এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসটার সাথে এটা গুণ করলে হবে +m-2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে হলো m² -m-2। এখন আমাদের বলছে যেহেতু ব্যতিক্রমী, তাহলে এই নির্ণায়কের ফলাফল কত হবে, শূন্য হবে। তাহলে এই যে নির্ণায়কের ফলাফল পাইছি, এটা ইকুয়াল টু কি দিব, শূন্য দিব। তো এটা ইকুয়াল টু শূন্য দিয়ে আমি দেখি, বলবো যেহেতু ব্যতিক্রম হয়, তাহলে যদি অঙ্কে আসে তাহলে এটা ইকুয়াল টু শূন্য দিব। তো এটা ইকুয়াল টু শূন্য দিয়ে আমরা একটু সমাধান করি। এটাকে মিডিয়াল টার্ম করতে হবে। মিডিয়াল টার্ম কিভাবে করতে পারি, m², যেহেতু এখানে -2, তাহলে এই -m কে আমরা লিখতে পারি -2m + m, -m কে কি লিখছি, -2m + m, তারপর -2 = 0। তারপরে লাইন আমরা এখানে লিখি, তো এই দুইটা থেকে আমরা m কমন নিব, m কমন নিলে এখানে হবে m-2, আর এখান থেকে আমরা কমন নিব +1 m-2 = 0। তাহলে এই দুইটা থেকে যদি আমি m-2 কমন নেই, তাহলে এখানে হবে m, এখানে হলো +1 কমন নিছিলাম, m+1। তো যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে দুইটাকে আমরা আলাদাভাবে শূন্য বলতে পারবো। যদি m-2 কে শূন্য ধরি, তাহলে আমরা m এর মান পাবো 2, আর যদি আমরা m+1 কে শূন্য ধরি, তাহলে m এর মান পাবো -1। তাহলে m এর দুইটা মান পাইছি, একটা পাইছি 2 আর একটা পাইছি -1। তাহলে আমরা দেখি কই আছে শুধু 2 আর -1, এই যে 2 আর -1, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে সি নাম্বার। আমাদের এই প্রশ্নটা হলো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকটার সাহায্যে আমাদের পরবর্তী এই প্রশ্নটা এবং পরবর্তী প্রশ্নটা আমরা সমাধান করব। তো এই প্রশ্নে আমাদের বলছে A ইনভার্স = কত। তো আমাদের এই ম্যাট্রিক্সটা দিয়ে দিছে, যেটা দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স আমাদের কত জানতে চাওয়া হয়েছে। A ইনভার্স মানে কি, বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা সাধারণত একটা সূত্র জানি, সূত্রটা আমাদের জানতে হবে। প্রথমে যদি A ম্যাট্রিক্সটা হয় এমন, A ম্যাট্রিক্সটা যদি আমাদের হয় A B
সি ডি। যদি এ ম্যাট্রিক্সটা এমন হয় তাহলে আমাদের এ ইনভার্স হবে, এ ইনভার্স হবে 1/1 এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইনটু আমাদের এইখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই মুখ্য কর্ণে যে দুইটা উপাদান থাকবে সেই দুইটা জায়গা পরিবর্তন করবে। এর জায়গায় ডি যাবে, ডি এর জায়গায় এ যাবে, তাহলে এর জায়গায় ডি যাবে এবং ডি এর জায়গায় এ আসবে। এবং এই যে কর্ণ, এই কর্ণের দুইটা উপাদানের শুধু চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এইটা হবে বিটা হয়ে যাবে মাইনাস বি, সি হয়ে যাবে মাইনাস। এই হলো আমাদের সূত্র। এই ম্যাট্রিক্সটা যদি দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হবে 1/, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইনটু আমাদের মুখ্য কর্ণের উপাদান দুইটার জায়গা বদল হবে এবং অন্য কর্ণের দুইটার শুধু চিহ্নের পরিবর্তন হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো আমাদের এই যে এইটা হলো আমাদের এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, এ ম্যাট্রিক্সটা হলো 2 1 3 5। তো আমরা এটা নির্ণায়কের মানটা বের করে ফেলতে পারি। তো 1/, নির্ণায়কের মানটা বসাই দিব। নির্ণায়ক কিভাবে বের করি, এইটা গুণ করি, সেটা হবে কত 10। তো মাইনাস দিব, এইটা গুণ করলে হবে 3, তাহলে 10 - 3 হয় 7, তাহলে নির্ণায়কের মান হবে 7। তাহলে নির্ণায়কের মানের জায়গায় আমরা 7 বসাই দিই। তবে ইনটু আমাদের কি করতে হয়, মুখ্য কর্ণের দুইটার উপাদান চেঞ্জ করতে হয়, 2 আর 5 এর জায়গা বদল হবে। তাহলে 2 এর জায়গায় কি আসবে 5 আর 5 এর জায়গায় কি যাবে 2, এবং এই দুইটার চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে 1 হয়ে যাবে -1, 3 হয়ে যাবে -3। এইটা হলো আমাদের কি, এই যে ইনভার্স ম্যাট্রিক্স, মানে এর বিপরীত ম্যাট্রিক্স বের করা হয়ে গেছে। দেখি এটা কোন অপশনের সাথে মিলে যায়। 5 - 1 - 3 2, 5 - 1 - 3 2, 1/7। একদম এ নাম্বার অপশনটা একদম ঠিকঠাক ভাবে মিলে যায়, তাহলে অ্যান্সার হবে এ। আমাদের পরবর্তী প্রশ্নটা একই উদ্দীপকের। তো এখানে পি একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, আমাদের এইভাবেও দিয়ে দিতে পারে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যেও দিতে পারে। আমাদের বলে দিচ্ছে এপি ইকুয়াল টু বি হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত। তো আমাদের একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এই সমীকরণটা ব্যবহার করে আমরা এক্স প্লাস ওয়াই বের করতে পারবো। দেখবো এখানে তো লিখবা না, তখন তো শর্টকাটে যত করতে পারো। এপি ইকুয়াল টু বি, তো এখানে আমাদের এর মানটা হইল 2 1 3 5 আর পি এর মানটা হলো এক্স ওয়াই, আর এখানে বি হলো 2 10। তো আমরা এই দুইটা গুণ করে দিতে পারি। আমরা কি করব, এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে নিয়ে কাজ করব। 2 এর সাথে x গুণ করলে 2x, তারপরে যোগ দিতে হয়, 1 এর সাথে y গুণ করলে y। এখানে আমাদের এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে আমরা একটা উপাদান পাবো এবং দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামে একটা উপাদান পাবো। যেমন 3 এর সাথে x গুণ করলে 3x এবং 5 এর সাথে y গুণ করলে 5y, মানে এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, মানে এখানে আমাদের সারি হবে দুইটা, কলাম হবে একটা। কারণ এটা একটু যদি আমরা দেখি, এই যে এই ম্যাট্রিক্সটা এটা কিন্তু 2 × 2 আর এই ম্যাট্রিক্সটা কিন্তু 2 × 1। তো এইটার কলাম এইটার সারি সেম, তার মানে গুণ করা যাবে। গুণফলটা হবে কি, দুইটা সারি একটা কলাম বিশিষ্ট। এই যে দুইটা সারি একটা কলাম বিশিষ্ট আমরা পাইছি কি। তো 2 10 এই পাশে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। এইবার আমরা উভয় পাশকে তুলনা করব, মানে যেহেতু দুইটা ম্যাট্রিক্স সেম, উপাদান সেম, তাহলে এই উপাদান ইকুয়াল টু এই উপাদান, তাহলে আমরা লিখতে পারবো 2x + y = 2, আর এইটা থেকে আমরা লিখতে পারবো 3x + 5y = 10। এখন এই দুইটা যোগ বিয়োগের মাধ্যমে আমাদের x + y বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে x হবে, 4y হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, এইটার সাথে যদি আমরা 3 গুণ করি, এই সমীকরণের সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 6x 3y = 6। আমরা সবাইকে 3 দিয়ে গুণ করছি এবং এইটার সাথে আমরা গুণ করব 2, তাহলে এটা হবে 6x, এইটা হবে 10y
এইটা হবে 20। এবার যদি এই দুইটা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে 6x বিয়োগ করলে বাদ, তাহলে 3y থেকে 10y বিয়োগ করলে হবে -7y, আর 6 থেকে -20 করলে -40। তো উভয় পাশে যদি আমরা -7 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো y = 2। তো y এর মান পাইয়া গেলাম। y এর মান আমি যদি যে কোনো একটাই বসাই, যে কোনো একটাই, তো y এর মান যদি এখানে 2x প্লাস y এর মানটা বসাই দিই, y এর মান হলো 2, তাহলে এখানে 2, এই 2 টাকে পাশে গেলে -2 মানে 0, তাহলে 2x = 0। তাহলে এবার 2 দিয়ে ভাগ করলে x = 0, তাহলে x এর মানও পাইয়া গেলাম, x এর মান 0, y এর মান 2। তাহলে x + y এর মান কত হবে, x + y এর মান কত হবে, x + y 0 + 2, আর 0 + 2 মানে 2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে A। এই প্রশ্নটা হলো 1 2 বিন্দুগামী 3x + 2y + 5 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তো সাধারণত আমাকে বলছে এই রেখাটা 3x + 2y + 5 = 0, এই রেখাটার লম্বের সমীকরণ। আমরা লম্বের সমীকরণ জানি, কিভাবে নির্ণয় করি। আমরা লম্বের সমীকরণ সাধারণত যদি এমন থাকে, একটা রেখার সমীকরণ যদি এমন থাকে ax + by + c = 0, তাহলে এইটার লম্বের সমীকরণ হলো x এর সহগ এবং y এর সহগ পরিবর্তন হয়। তো এখানে y এর সহগ b আছে, এটা হয়ে যাবে x এর সহগ, এবং যে কোনো একটা চিহ্নের পরিবর্তন হবে। তো আমরা y এর সহগ b আছে, সেটাকে x এর সহগ বানাইছি b, কোনো চিহ্নের পরিবর্তন করি নেই। এখানে x এর সহগ a আছে, এটাকে আমরা y এর সহগ বানাবো এবং এইটার চিহ্ন পরিবর্তন করব, তাহলে এটা হবে -ay। তো আমরা সহগ চেঞ্জ করব এবং যে কোনো একটার চিহ্ন পরিবর্তন করব, তারপর কি করব, একটা k ধ্রুবক দিয়ে দেই। আমরা লম্বের সমীকরণ এইভাবে বের করি, তাই না? তো এখানেও সেম, y এর সহগ 2 আছে, এটাকে x এর সহগ বানাই দিলাম, x এর সহগ 3 আছে, এখানে আমরা y এর সহগ -3 বানাই দিলাম, তারপর এখানে +k = 0। এইটা হলো লম্বের সমীকরণ, ঠিক আছে? এখানে k 5 না, এখানে হবে k। এখন এই k এর মানটা আমরা কোথা থেকে পাবো? k এর মানটা আমরা পাবো হলো এই যে বিন্দু বসায়া, x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় কত বসাবো 2। তো x এর জায়গায় যদি 1 বসাই, 2 × 1 - 3 × y এর জায়গায় বসাবো 2 + k = 0। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 আর এখানে -6, তাহলে 2 আর -6 মিলে -4, -4 যদি ওই পাশে পাঠাই দেই তাহলে কি হয়ে যাবে +4, তাহলে k এর মান হবে 4। তাহলে আমি যদি k এর মান এখানে বসাই দেই 4, তাহলে এইটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, যে 2x - 3y + 4, 2x - 3y + 4 = 0। তো সঠিক উত্তর কিন্তু পাইলাম, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। তবে আমাদের এইভাবে করতে গেলে আমাদের কিন্তু লম্বের সমীকরণ যাচাই করা একটু টাইম লাগিয়ে যায়। তো এইভাবে আমরা করব না, আমাদের শর্টকাট লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের একটা শর্টকাট আছে। সেইটা হলো, আমাদের যদি একটা রেখার সমীকরণ এমন হয় a1x + b1y + c1 = 0, আরেকটা রেখা হইল a2x + b2y + c2। তো এই দুইটা রেখা পরস্পর লম্ব কখন হবে? এই দুইটা রেখা পরস্পর লম্ব হবে যদি আমাদের এই যে x এর সহগ দুইটার গুণফল যোগ y এর সহগ দুইটার গুণফল b1 b2 = 0 হয়। তো এইটা হলো আমাদের শর্টকাট সূত্র, যে x এর সহগ আর y এর সহগের, মানে x এর সহগের গুণফল y এর সহগের গুণফলের যোগফলটা যদি 0 হয় তাহলে লম্ব। তাহলে আমার এই রেখাটার লম্ব আমি দেখব কোনটার সাথে সহগগুলা গুণ করে 0 হয়। দেখো, এই যদি আমি এই a নাম্বার অপশনের সাথে যাচাই করি, 3 × 2 = 6, 3 × 2 = 6, 6 6 যোগ করলে হয়ে যাবে 12, তার মানে এটা হওয়ার কোনো চান্স নাই। তারপর যদি এইটা যাচাই করো, 3 3 = 9, আর এটা 2 2 4, তাহলে 9 4 13 হয়ে যাবে, এটাও হওয়ার চান্স নাই। এটা আমাদের বুঝতে হবে যে এটা 3x, সেটা অবশ্যই হবে 2 3, এমন অপশনগুলো আমরা যাচাই করবো। তাহলে কিন্তু প্রথম ধাপেই আমরা এইগুলা বাদ দিয়ে এইটা বাদ দিয়ে দিতে পারি, এইটা একটা যাচাই করতে পারি, কিন্তু এটা তো 0 হয় নাই। তারপর যদি এইটা যাচাই করি,
এটা যাচাই করার প্রয়োজন নাই, কারণ এটা চেঞ্জ হয় নাই। তো তাও যদি গুণ করি এটা হবে 3 3 9 আর 2 2 -4, 9 আর -4 মিলে হবে কত 5, তার মানে এটাও হওয়ার চান্স নাই। আর এটা যদি গুণ করো দেখো 3 গুণ 2 মানে 6, আর এই +1 আর -3 মিলে -6, তাহলে 6 আর -6 যোগ করলে কত হবে 0 হবে। তাহলে এটা সঠিক উত্তর। তো আমরা এমসিকিউ করার সময় এই পদ্ধতিটা অবলম্বন করব। এই প্রশ্নটা হলো QY + PX + R = 0 রেখাটার ঢাল কোনটি? যদি আমাদের কোনো রেখার সমীকরণ দিয়ে দেয় আর ঢাল বের করতে বলে, তখন আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে আমরা ঢাল বের করতে পারি। তো আমাদের আগে সূত্রটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই, যে আমাদের যদি কোনো রেখার সমীকরণ এমন থাকে AX + BY + C = 0, যদি বলে এই রেখাটার ঢাল বের করো, এই রেখাটার ঢাল, তখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, মাইনাস দিব একটা, তারপর উপরে হবে x এর সহগ ডিভাইডেড বাই হবে y এর সহগ। তো এই সূত্রটা আমাদের জানা থাকলে আমরা যে কোনো রেখার সমীকরণ থেকে দেখে আমরা ঢাল বের করতে পারব। তো আমাদের এই যে প্রশ্নটা দিয়ে দিছে সেটা হলো QY + PX + R = 0। তাহলে এইটার ঢাল কি হবে? এইটার ঢাল হবে ইকুয়াল টু দিয়ে দেই -x এর সহগ। এখানে x এর সহগ কত আছে? x এর সহগ আছে p, তাহলে এখানে x এর সহগ p ডিভাইডেড বাই y এর সহগ কি আছে? q, তাহলে -p/q। তাহলে ঢাল আমাদের যে রেখাটা এটার ঢাল হবে -p/q। তো আমাদের p/q এই যে প্রথম অপশনে আছে, তাহলে এইটাই হলো আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা হলো 2x + 3y = 9, 4x + 6y = 7 সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটি? তো দুইটা সমান্তরাল রেখা যদি দিয়া দেয়, তাহলে তাদের মধ্যকার দূরত্ব আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। তো দুইটা সমান্তরাল রেখা যদি এমন হয় AX + BY + C1, আরেকটা সমান্তরাল রেখা AX BY + C2 = 0। আমাদের সমান্তরাল রেখা দ্বয়ের x এর সহগ আর y এর সহগ কি থাকে? একদম সেম থাকে, নাহলে তো আমি বুঝবো না যে এই দুইটা আসলে সমান্তরাল কিনা, তাই না? সমান্তরাল হওয়ার শর্তই হলো x এর সহগ আর y এর সহগ একদম হুবহু সেম থাকবে, ধ্রুবক দুইটা ভিন্ন থাকবে। এই জন্য এটাকে C1 বলছে, এটাকে C2 বলছে। তো এমন টাইপের যদি দুইটা সমান্তরাল রেখা হয়, তাহলে এই দুইটার মধ্যকার দূরত্ব হবে মডুলাস দিব এই যে আমাদের ধ্রুবক অংশ দুইটা, এই দুইটার বিয়োগফল C1 - C2 ডিভাইডেড বাই √, দিব √, দিয়ে x আর y এর যে সহগ আছে সেম সহগই তো থাকবে, সেই সহগের বর্গের যোগফল রুটের মধ্যে। x এর সহগ a² y এর সহগ b, এই জন্য b², মাঝখানে যোগ, বর্গের যোগফল। তো এইটা ক্যালকুলেশন করলেই আমরা এই দুইটা সমান্তরাল রেখার মধ্যকার দূরত্ব পেয়ে যাব। তো আমাদের এখন যে প্রশ্নটা দিয়ে দিছে, এই প্রশ্নটা আমরা দুইটা রেখা দেখতে পাই, দুইটা সহগ কিন্তু সেম না, এটা 2 এটা 4, এটা 3 এটা 6, কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যদি এটাকে 2 গুণ করি তাহলে কিন্তু এইটা হয়ে যাবে। কারণ আমরা চাইলেই যে কোনো সমীকরণে যে কোনো কিছু দিয়া প্রত্যেকটা উপাদানকে গুণ করতে পারি অথবা ভাগ করতে পারি। তো আমরা প্রথমে এই আমাদের যে দুইটা দেওয়া আছে সেটা একটু দেখি, 2x + 3y = 9, আরেকটা দেওয়া আছে হলো 4x + 6y = 7। তো আমরা একটা কাজ করি, এইটাকে চেঞ্জ করে 2 দিয়ে গুণ করে একটা নতুন রূপ তৈরি করব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4x + 6y = 18। তো আমাদের এখন এই দুইটার মধ্যকার দূরত্ব বের করব। এইটাকে কনভার্ট করে আমরা এইটা বানাইলাম। এখন এইটাকে তুমি এই যে 7 কে যদি এই পাশে চিন্তা করো, তাহলে এটা এমন হবে 4x + 6y - 7 = 0, আর এটা হবে 4x + 6y - 18 = 0। ঠিক আছে, এখন তুমি এই দুইটার মধ্যকার দূরত্ব বের করো এই সূত্রটার সাহায্যে। মডুলাস দিলা, এইটা হলো C1, তাহলে C1 - 7, তাহলে এখানে
C1 কত আমি বলবো -7, তারপর মাইনাস দিয়া C2 আছে -18, তাহলে এখানে +18 দিয়ে দিলাম, ডিভাইডেড বাই রুট ওভার দিতে হবে x এর সহগ আর y এর সহগের বর্গ। তো x এর সহগ আছে 4, তাহলে 4 স্কোয়ার, তারপর যোগ y এর সহগ আছে 6, তাহলে 6 স্কোয়ার। মডুলাস দিতেছি কারণ ফলাফলটা যাতে ঋণাত্মক না হয়, ঋণাত্মক হলে সেটাকে আমরা ধনাত্মক বানাই দেব। তো এই দুইটা ক্যালকুলেশন করলে এখানে উপরে হবে 11 আর নিচে 36 আর 16, 36 আর 16 কত হয়? 36 আর 16 হয় 52, রুট ওভার 52। তো এমন টাইপের ক্যান্সার আছে এখানে যে রুট ওভার 52 কে কিন্তু আবার লিখতে পারবো এইভাবে, আমরা এই যে 52 কে লিখতে পারি 4 গুণ 13, আর 4 কে লেখা যায় 4 কে রুট করলে 2 হয়ে যাবে, তার মানে 52 কে লেখা যাবে √2 রুট ওভার 13। তাহলে এই অ্যান্সারটা কোথায় আমরা পাই দেখি, 11 ডিভাইডেড বাই 2 রুট ওভার 3, 11 ডিভাইডেড বাই 2 রুট ওভার 3। এই তাহলে সঠিক উত্তর কি হবে? সি নাম্বার। এই প্রশ্নটা হলো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো বলছে -1 -2 হতে এ বি রেখার লম্ব দূরত্ব কত? এ বি রেখার সমীকরণ দিয়ে দিছে, একটা বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে বলা হয়েছে। তো আমাদের লম্ব দূরত্ব বের করার সূত্রটা কি সেটা আমাদের আগে জানতে হবে। যদি আমাদের কোনো বিন্দু হয় x1 y1, কোনো বিন্দু যদি হয় x1 y1 আর কোনো রেখা যদি হয় আমাদের এমন ax প্লাস by প্লাস c = 0, তাহলে এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কত হবে? এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব আমরা একদম সহজে মনে রাখবো, উপরে লম্ব দূরত্ব উপরে হবে আমাদের এই x এবং এই y এর জায়গায় এই বিন্দু xy বসবে, তাহলে এখানে a x এর জায়গায় বসবে x1, তারপর প্লাস দিয়ে b y এর জায়গায় বসবে y1 প্লাস c, বাকি সব সেম থাকবে, শুধু x এর জায়গায় আর x1, y এর জায়গায় y1, আর ডিভাইডেড বাই আমাদের লম্ব দূরত্ব এই যে রেখাটা তার x y এর যে সহগ সেই দুইটার বর্গের যোগফল a স্কয়ার প্লাস b স্কয়ার। তো লম্ব দূরত্বের সূত্র আমরা চ্যাপ্টার থেকে শিখছি, তো আশা করি এই সূত্র আমাদের জানা আছে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলেই আমরা লম্ব দূরত্ব পাওয়া যাব। তো আমাদের যে প্রশ্নটা দিয়ে দিছে সেই প্রশ্নটা হলো আমাদের বিন্দু হলো -1 -2 আর যে রেখাটা সেটা হলো 3x - 4y + 12। তাহলে এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব আমরা বের করে ফেলি, দেখি 3 এই x এর জায়গায় কত বসাবো? -1, তারপর মাইনাস দিয়ে 4, y এর জায়গায় কত বসাবো? -2 বসাবো, তারপর +12 ডিভাইডেড বাই x এর সহগ কত? 3, তাহলে 3 স্কয়ার, তারপর যোগ y এর সহগ -4, তাহলে -4 স্কয়ার। পুরাটা ক্যালকুলেটরে বসাই দিব, অথবা যদি আমি হাতে কলমে করি এখানে হবে -3, এখানে হবে +8, মাইনাস মিলে প্লাস, আর এখানে 12, আর এখানে 9 আর এখানে 16, 25 কে রুট করলে হয় 5, তাহলে উপরে হবে এখানে 20, 12 আর 8 যোগ করলে কত? 20 থেকে 3 গেলে 17, আর নিচে 5, তার মানে ফলাফলটা আমরা পাইতেছি 17/5। প্লাস মাইনাস দিব না কারণ দূরত্ব সবসময় পজিটিভ, তো 17/5 কত? এই যে ডি নাম্বার অপশন আমাদের দেখা যাচ্ছে, তাহলে এটাই সঠিক উত্তর। এই প্রশ্নটা হলো এ বি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু বের করতে হবে। তো এ বিন্দুটা আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত, বি বিন্দুটা হলো ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এই রেখাটা আমাদের রেখাটা দিয়ে দিছে, সেই রেখাটা হলো 3x - 4y + 12 = 0। এখন এই রেখাটা থেকে এক্স অক্ষের উপর যে বিন্দুটা, এই বিন্দুটা আমাদের বের করতে হবে। এক্স অক্ষের উপর যে বিন্দু, সেই বিন্দুর ওয়াই শূন্য হয়, মানে কোটি শূন্য হয়। তাহলে এখানে কোটি মানে ওয়াই এর মান 0 বসায় দেই, লিখবা এক্স অক্ষের জন্য। তখন তো আর তুমি এত কিছু লিখবা না, এক্স অক্ষের জন্য। এক্স অক্ষের জন্য কি হয়? ওয়াই = 0। তো তখন তো ডাইরেক্ট বসাই দিবা। তাহলে ওয়াই যদি 0 হয় তাহলে এইটা কি পুরাটা বাদ হয়ে যাবে, +12 = 0। তাহলে এখানে 3x - 12, তারপর যদি আমরা
3 দিয়ে ভাগ করি তাহলে x এর মান হলো -4। তো x এর মান যখন তুমি পাওয়া যাবা তাহলে আমাদের এই x অক্ষের যে বিন্দু এই বিন্দুটা কি হবে, x এর মান -4 আর y এর মান কত, সেটা তো 0। তাহলে এই বিন্দু তুমি পাইয়া গেছো। এইবার বি বিন্দুটা হলো y অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখবা y অক্ষের জন্য এটা লেখার প্রয়োজন নাই, তখন তো তুমি এটা মাথায় থাকবে তোমার যে y অক্ষের জন্য x = 0, y অক্ষে ভুজ শূন্য হয় সব সময়। তাহলে এই সমীকরণটা যেহেতু y অক্ষের উপর অবস্থিত, তাহলে এই সমীকরণে আমরা x এর মান 0 বসাই দেই। x এর মান 0 হইলে এটা বাদ যাবে, তাহলে থাকবে হলো 4y + 12 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 4y = 12। তার মানে এবার যদি 4 দিয়ে ভাগ করি তাহলে y = 3। তার মানে এখানে আমরা বি বিন্দুটা পাবো কি, বি বিন্দুটা পাবো হলো x এর মান তো 0 আর y এর মান কত 3। তাহলে আমরা এ বিন্দুও পাইলাম, বি বিন্দুও পাইলাম। এখন দুইটা বিন্দু যখন পাওয়া যায়, এই দুইটার মধ্যবিন্দু কেমনে নির্ণয় করে, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, ভুজ দুইটা বিয়োগ করতে হয়, দেখবে এ বি এর মধ্যবিন্দু। তো এত গল্প তো লিখবা না, ডাইরেক্ট করে ফেলবা মধ্যবিন্দু। আমরা মধ্যবিন্দু নির্ণয় শিখবো যে ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর ভুজ পাওয়া যায়। তাহলে এই -4 + 0/2, এটা তো আমরা দেখা করবো। -4 + 0 মানে -4 ভাগ দিব 2, তাহলে কত হবে -2, তাহলে হবে -2। আর তারপর কমা কোটির মান এই যে কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ 0 + 3, এটা তো তখন আমরা হাতে হাতে করবো 3/2। তাহলে আমাদের মধ্যবিন্দু মানে এ বি এর মধ্যবিন্দু আমরা পাইলাম কি -2, 3/2 আছে কোথায়, -2, 3/2 বি নাম্বার অপশনে। তাহলে এটাই সঠিক উত্তর। আমাদের এই প্রশ্নটা হলো r = 2a cos θ বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ x অক্ষ হতে ছেদাংশের পরিমাণ দিয়ে দিছে। তো আমাদের যে বৃত্তের সমীকরণটা দিয়ে দিছে এটা পোলার আকারে দিয়ে দিছে। তো এটাকে আমরা আগে কার্তেশীয় আকারে নিয়ে নিব, তারপরে আমরা ইজিলি কেন্দ্র ব্যাসার্ধ x অক্ষের ছেদাংশের পরিমাণ যাচাই করব। তো আমাদের যেটা দিয়ে দিছে r = 2a cos θ, তো আমরা উভয় পাশে r দিয়ে গুণ করতে পারি। তো r দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে r² আর এখানে হবে 2a r cos θ। তাহলে এখানে r² এর জায়গায় আমি লিখতে পারবো x² + y², কারণ আমরা জানি r² মানে হলো x² + y²। এবং এখানে 2a ঠিক মতো থাকুক, r cos θ কে আমরা লিখতে পারবো x, তাহলে এখানে 2ax। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এইভাবে, এই 2ax এই পাশে পাঠাই দিই যে x² - 2ax, তারপর প্লাস দিয়ে y² লিখে দিলাম = আমরা দিতে পারি 0। এইবার এটাকে একটু ক্যালকুলেশন করব। এটাকে কি ক্যালকুলেশন করব, যেমন এই যে এটাকে হোল স্কয়ার বানাইতে হবে, যেমন x² + 2 × x × a, তাহলে আমার a² লাগবে। তাহলে আমরা এই পাশে a² নিলাম। তাহলে এই পাশে যেহেতু আমরা একটা এক্সট্রা a² নিছি, তাহলে আমরা এই পাশেও একটা এক্সট্রা a² দিয়ে দিলাম। এইবার এতটুকুকে আমি লিখতে পারবো x² - 2x × a + a², যেটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখবো x - a হোল স্কয়ার প্লাস এই যে y শুধু y², তাহলে আমরা এটাকে লিখতে পারি y - 0² = a²। তো এইটা থেকে এটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণটাকে আমরা তুলনা করবো এইটার সাথে x - h, যেটার সাথে তুলনা করবো সেটা একটু অন্য কালারে লিখি, বুঝতে সুবিধা হবে। x - h² প্লাস y - k² = r²। এখানে কেন্দ্র হলো hk, তো এখানে এই সমীকরণের কেন্দ্র হয় h, k এবং ব্যাসার্ধ হয় r, ব্যাসার্ধ হয় কি r। তাহলে আমরা এইটার সাথে তুলনা করে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ পাওয়া যাই। কেন্দ্র যেহেতু hk, তাহলে এখানে কেন্দ্র হবে কি a, 0, এখানে কিন্তু a, 0, তার মানে এইটা কিন্তু সঠিক। তারপরে ব্যাসার্ধ হবে, এখানে দেখো যেটা স্কয়ার সেটাই হলো ব্যাসার্ধ, তো এখানে a², তাহলে a হবে ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে 2a, তার মানে এটা কিন্তু আমাদের ভুল, এইটা আমাদের ভুল, তার মানে এইটা ভুল।
আর একটা ভুল পাইলে কিন্তু বাকি দুইটা এমনি সঠিক, ঠিক আছে। তাও আমরা এই 3 নাম্বার যে সঠিক এটা একটু যাচাই করি যে এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ। এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ হলো, আমরা জানি যে এক্স অক্ষের যে পরিমাণটা ছেদাংশ, যে এক্স অক্ষের ছেদাংশ সূত্রটা দেখি, এক্স অক্ষের ছেদাংশ, ছেদাংশ হলো 2√g² - c। এটা হলো এক্স অক্ষের ছেদাংশ। তাহলে আমাদের এই যে সমীকরণটা, আমাদের এই যে বৃত্তের সমীকরণটা, এইটা থেকে আমরা জিএফসি এর মান বের করব। এইটুক থেকে এখানে ধ্রুবক অংশটাকে আমরা বলি সি, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো জি এর মান, আর ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় এফ এর মান। তো এখানে তো আমার এফ লাগবে না, যেহেতু এক্স অক্ষের ছেদাংশ। তো এখানে ধ্রুবক হলো নাই, তার মানে 0। তাহলে আমরা যদি ছেদাংশ বের করি, এইখানে 2√g, জি হলো এক্স এর যে সহগ সেটাকে 2 দিয়ে ভাগ করবো। এক্স এর সহগ আছে -2a, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে -a। তাহলে জি এর মান হলো -a। তাহলে -a কে যদি স্কোয়ার করি, g², তাহলে -a কে স্কোয়ার করলে a², তারপর -0, কারণ সি এর মান কত 0, ধ্রুবক অংশ আছে, ধ্রুবক অংশ নাই। এটা কার সাথে তুলনা করি আমরা, এই যে জিএফসি এর মান তুলনা করি মূলত এইটার সাথে, যে x² + y² + 2gx + 2fy + c = 0, এটার সাথে তুলনা করে আমরা জিএফসি এর মান বের করি। তো আমাদের জ্যামিতিক যে এমসিকিউ গুলো, এগুলাতে আমাদের একটু 1 মিনিট 2 মিনিট টাইম লাগে, কারণ আমাদের ত্রিকোণমিতি, তারপর ম্যাট্রিক্স, এগুলো করতে তো আর টাইম লাগবে না। তো জ্যামিতিক ম্যাথগুলো করতে গেলে একটু টাইম লাগবে, এটাও তেমন একটু টাইম নিবা। তো এখানে সি এর মান 0, যদি আমরা এটাকে এইটার সাথে তুলনা করি তাহলে সি এর মান 0, তাহলে সি এর মান বসাই দিবা। তাহলে সি এর মান যদি বসাই দেই তাহলে a² - 0 মানে কি a², a² কে যদি রুট করি কি হবে a, আর সেই এর সাথে 2 গুণ করলে কি হবে 2a। তাহলে এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ 2a, এইটা হয়ে গেছে। তবে আমরা যখন একটা ভুল পাওয়া যাব, মানে একদম শিওর ভাবে যখন ভুল পাওয়া যাব, তখন আমি বাকি দুইটা অ্যান্সার দিয়ে দিব। কারণ আমরা তো একদম শিওর ভাবে ব্যাসার্ধ বের করে ফেলছি, তাই না? ব্যাসার্ধ হবে a, যার উপর স্কয়ার থাকে তুলনা করার পর। তো এখানে ব্যাসার্ধ ভুল পাইছি, তার মানে বাকি দুটো আমরা এমনি অ্যান্সার দিই। তো এখানে 1 আর 3 সঠিক অ্যান্সার, যেটা আছে আমাদের বি নাম্বারে। আমাদের এই প্রশ্নটা হলো বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি? বিন্দু বৃত্ত বলতে বোঝায় যেই বৃত্তের ব্যাসার্ধ 0। তো আমাদের এই প্রত্যেকটা সমীকরণের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বের করে আমরা দেখব কোনটা বৃত্তটার ব্যাসার্ধ 0, সেটি হবে বিন্দু বৃত্তের সমীকরণ। তো এখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা এক্স এর সহগ সেম, ওয়াই এর সহগ সেম, তাহলে প্রত্যেকটা জি এর মান এবং এফ এর মান সেম। তো আমরা জি এর মান এফ এর মান কিভাবে বের করি, আমরা সমীকরণকে তুলনা করি এইটার সাথে, x² + y² + 2gx + 2fy + c = 0, এইটার সাথে তুলনা করে আমরা জিএফসি এর মান পাই। সাধারণত জি এর মান আমরা বের করি হলো এক্স এর সহগ যেটা থাকে সেইটাকে আমরা 2 দিয়ে ভাগ করি। তো এখানে আমরা প্রত্যেকটাই দেখতে পাই এক্স এর সহগ হলো -2, তাহলে প্রত্যেকটা সমীকরণের জি এর মান হলো g = এক্স এর সহগ -2, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে -1। প্রত্যেকটা সমীকরণের জি এর মান হলো -1। তারপর প্রত্যেকটার এফ এর মান ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করব। ওয়াই এর সহগ প্রত্যেকটা 2 আছে, যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে ভিন্ন ভিন্ন ভাবে বের করতে হবে, তখন একটু ভেজাল হবে, কষ্ট হবে। তো এখানে যেহেতু সেম, ইজিলি হয়ে যাইতেছে। ওয়াই এর সহগ হলো 2 আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে এফ এর মান 1। আর সি হলো ধ্রুবক অংশ, প্রত্যেকের ধ্রুবক কিন্তু ভিন্ন ভিন্ন আছে, এইটাই 0, এইটাই -1, এটাই 2, এটাই 1। এবার ব্যাসার্ধ বের করতে হবে আমাকে, কারণ আমরা জানি ব্যাসার্ধ 0 হইলেই বিন্দুবৃত্ত। ব্যাসার্ধ বের করার সূত্র হলো √g² + f² - c। তো এখানে দেখতে হবে 0 কিভাবে হয়, সি এর মান কত বসাইলে 0 হয়। তো আমরা যদি মান বসাই, √g এর মান তো সবার ক্ষেত্রেই সেম, -1 কে স্কয়ার করলে কত হইব 1, তারপর প্লাস এফ এর মান 1, তাহলে স্কয়ার করলে 1, তাহলে 1 on 2, তারপর মাইনাস। এবার সি এর মান বসাবো, তাহলে 1 on যোগ করলে 2, এখানে 2 হইলেই তো ফলাফলটা 0 হইব। তাহলে আমরা দেখতে হবে সি এর মান 2 কোথায় আছে, সি এর মান 2 কোথায় আছে, কারণ এখানে যদি সি এর মান 2 দেই তাহলে আমি ব্যাসার্ধ পাবো কত 0, তাহলে সি এর মান 2 এই একটাই আছে বি নাম্বারে।
তার মানে বি নাম্বার যে বৃত্তের সমীকরণ দিয়ে দিছে এই বৃত্তের সমীকরণের ব্যাসার্ধ হইল 0। যেহেতু এইটার ব্যাসার্ধ 0 তার মানে এইটা হলো বিন্দু বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি নাম্বার। আমাদের এই প্রশ্নটা হলো 1 0 এবং 0 2 বিন্দু দ্বয়গামী এবং x অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। তো কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত এবং দুইটা বিন্দুগামী বলে দিয়েছে। তো এই টাইপের একটা চিত্র রাখি তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করা সহজ হবে। আগে বৃত্তটা মানে আনুমানিক বৃত্তটা আমরা এঁকে ফেলি। একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকলাম, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিছে, ব্যাসার্ধ দেয় নাই, বলে দিছে x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর অবস্থিত হলে কি শূন্য হয়? কোটি শূন্য হয়। আমাদের মনে রাখতে হবে x অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত। তাহলে কি কোটি শূন্য মানে y ইকুয়াল টু 0। ঠিক আছে, x অক্ষের উপর অবস্থিত হলো y 0 আর y অক্ষের উপর অবস্থিত হলে x শূন্য হয় মানে ভুজ শূন্য হয়। তো এখন যেহেতু x অক্ষের উপর অবস্থিত কোটি শূন্য, তো ভুজ কত? ভুজ তো আমি জানি না, তো আমি ধরে নিলাম ভুজ হলো x আর কোটি তো শূন্য। তাহলে এটা হলো আমার কেন্দ্র। আর যে দুইটা বিন্দুগামী, তো সেই দুইটা বিন্দু, একটা বিন্দু হলো এইটা যেটা মানে 1 0, আবার আরেকটা বিন্দু এইটা 0 2। এখন আমাদের এই বিন্দু থেকে এই কেন্দ্রের মধ্যকার দূরত্বটা কি হবে? ব্যাসার্ধ। আবার এই কেন্দ্র থেকে এই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব কি হবে? ব্যাসার্ধ। তাহলে এই দূরত্ব কি ভিন্ন হবে? বৃত্তের ব্যাসার্ধ কি ভিন্ন হয়? ভিন্ন হয় না। তাহলে এই দূরত্বটা বের করব আর এই দূরত্বটা বের করব, তার মানে এই দুইটা ইকুয়াল দিব যেহেতু দুইটাই ব্যাসার্ধ। তো আগে এই দুইটা দূরত্ব বের করি। তো আমাদের দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করে? প্রথমে রুট ওভার দিব, রুট ওভার দিয়ে ভুজ দুইটা বিয়োগ করব, এটা x আর এটা 1, ভুজ দুইটা বিয়োগ করলে হবে x - 1। তাহলে x - 1 তারপরে স্কয়ার, ভুজ দুইটা বিয়োগ করে বর্গ, তারপর যোগ দিতে হবে কোটি দুইটা বিয়োগ করে বর্গ, এটা শূন্য এটা শূন্য, বিয়োগ করলে শূন্য, শূন্যকে স্কয়ার করলে শূন্যই হবে। তাহলে আমরা এই ব্যাসার্ধটা বের করে নিলাম, মনে করি এই ব্যাসার্ধটা আমরা বের করে দিলাম। এবার এই ব্যাসার্ধটা বের করব, এই ব্যাসার্ধটা কত হবে? x - 0 আগে ইকুয়াল দিই, মনে করি আরেকটা ব্যাসার্ধ সেটা আমরা এখানে বের করি, আরেকটা ব্যাসার্ধ। তো সেটা এখানে x আর 0 বিয়োগ করলে কি হবে? x কে স্কয়ার করলে কি হবে? বিয়োগ করে বর্গ, তারপর যোগ কোটি দুইটা বিয়োগ করে বর্গ, শূন্য থেকে 2 বিয়োগ করলে -2, -2 কে বর্গ করলে কত হইব? 4। তো আমরা দুইটা ব্যাসার্ধ বের করলাম, মানে এই বিন্দু সাপেক্ষে কেন্দ্রের দূরত্ব একটা ব্যাসার্ধ, এই বিন্দু দিয়ে একটা ব্যাসার্ধ। তো এই দুইটা ব্যাসার্ধ তো ভিন্ন না, তাহলে আমরা এই দুইটাকে কি করব? ইকুয়াল দিয়ে দিব। তো এইটাকে যোগ করলে তো এইটাই হবে, আর এইটাকে রুট করা যাবে, স্কয়ার রুট কাটা যাবে, তার মানে x - 1 ইকুয়াল টু এইটা যেমন আছে তেমনই থাকুক, x স্কয়ার প্লাস 4। এবার আমরা উভয় পাশে একটু বর্গ করে দিই, এইটাকে যদি বর্গ করি তাহলে হবে কি? x - 1 হোল স্কয়ার, আর এটাকে বর্গ করলে রুট কাটা যাবে আর কি, থাকবে শুধু x স্কয়ার প্লাস 4। এইটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হলো x স্কয়ার প্লাস 4। তো এখান থেকে আমরা দেখতে পাই উভয় পাশে x স্কয়ার, তাহলে এই দুইটা বাদ, এই -2x এই পাশে পাঠিয়ে দিই। তাহলে আমাদের এখানে লিখি, অথবা এখানে -2x রাখলাম, এই যে +1 ওই পাশে গেলে -1, তাহলে 4 - 1 ইকুয়াল টু কত হইব? 3 হইব, 3। তাহলে -2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাইব, তাহলে x ইকুয়াল টু -3/2। x এর মান আমরা পেয়ে গেলাম কত? -3/2। এই যে x এর মান পাইলাম, x এর মান পাইলাম মানে এখানে আমার বিন্দুটা হয়ে যাবে কত? -3/2, 0। তার মানে কেন্দ্রটা এবার আমি একদম সম্পূর্ণভাবে জানি। যদি শুধু কেন্দ্র বের করতে বলতো তাহলে কিন্তু আমি এতটুকুই থেমে যেতাম। এখন এই কেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর মধ্যকার দূরত্বটাই বের করে দিলেই হয়ে যাবে। তো আমরা কোনটা নিব? একটা নিলেই হবে, তো আমরা এইটাই নিই। হ্যাঁ, তো এটা দূরত্ব বের করবো, কিভাবে বের করব? অথবা আমরা এই যে ব্যাসার্ধ তো বের করছিলাম, এই যে এটা একটা ব্যাসার্ধ না, এইটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা এইটা তো ব্যাসার্ধ, তাই না? এখানে আমরা x এর মান বসাই দিই, তাহলেই তো হয়ে যাবে। x এর মান আমরা কত পাইলাম? x এর মান পাইলাম -3/2। x এর মান আমরা পাইছি -3/2, তারপর -1। তো এখানে কত হয় দেখি, এখানে হবে -5/2, -5/2।
তবে ব্যাসার্ধ তো কখনো ঋণাত্মক হবে না, এই জন্য আমরা মডুলাস দিয়ে এটাকে ধনাত্মক বানাই দিব। তাহলে 5/2, তাহলে এখানে 5/2 আছে একটা বি নাম্বারে, তার মানে এটাই হবে সঠিক উত্তর। আমাদের এই প্রশ্নটা হলো 2x² + 2y² - 2x - 4y - 22 = 0 বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তো খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে গেলে তো GFC এর মান লাগবে। তো এইটাকে আমি তুলনা করব কোনটার সাথে? আমরা তুলনা করি সাধারণত এইটার সাথে, x² + y² + 2gx + 2fy + c = 0। তো এটার সাথে তুলনা করতে গেলে x স্কয়ার সহগ আর y স্কয়ার সহগ কত আছে? 1 আছে, বানায় নিতে হবে। তো আমরা এইটাকে আগে লিখি, 2x² + 2y² - 2x - 4y - 22 = 0। তো যেহেতু x² আর y² এর সহগ 2 আছে, তাহলে সবাইকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এটা হবে x² + y², এটা 2 দিয়ে ভাগ করলে -x, এটা 2 দিয়ে ভাগ করলে -2y, এটা 2 দিয়ে ভাগ করলে -11 = 0। এবার আমরা এখান থেকে সহজে g এর মান পাওয়া যাবে। তো তুলনা করলে আমরা জানি যে g এর মান হয় x এর সহগ যা থাকে সেইটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। এখানে x এর সহগ আছে -1, এই -1 কে 2 দিয়ে ভাগ করলে কত হইব? -1/2। তাহলে g এর মান -1/2। দেখো এখানে x, ওই যে 2 দিয়ে ভাগ করে মানে কি? এখানে x এর সহগ -1, এখানে x এর সহগ হলো 2g, তাহলে 2g = -1। তাহলে g = কত হবে? -1/2। ঠিক আছে, তবে এত বিস্তারিত তুলনা না করে আমরা কি করি? x এর সহগ যা পাই সেটাই আমরা কি করি? 2 দিয়ে ভাগ করে দিই। y এর সহগ কত আছে? -2, তাহলে আমাদের এই -2 কে 2 দিয়ে ভাগ করলে হবে -1। আর ধ্রুবকটাকে আমরা বলি c, তো c হলো -11, চিহ্ন সহ লিখতে হবে কিন্তু, তাই না? তো c -11। তো GFC এর মান বের করলাম, এখন আমাকে যা বের করতে বলবে, তাই বের করতে পারবো। আমাদের বলছে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো 2√f² - c, 2√f² - c। আমাকে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র জানতে হবে, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র জানতে হবে। তো y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো 2√f² - c। এখন এই f আর c এর মান বসাই দিব। 2√f², f এর মান -1, তাহলে -1 কে যদি স্কয়ার করি কি হবে? 1 হবে। তারপর মাইনাস c এর মান -11, তাহলে -11 এখানে বসালে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে 11 আর 1 মানে 12। তাহলে আমরা লিখতে পারি 2√12। এই যে 12, এইটাতে একটার মধ্যেও নাই, তবে এই 12 কে আমরা লিখতে পারি, আবার এই 2 এর মতো রাখলাম, এই 12 কে আমরা লিখতে পারি 2√3। কি লিখতে পারি? 2√3। তারপর এটা গুণ করলে হবে 4, আর এখানে ভিতরে থাকবে 3, তার মানে 4√3 আমরা পাইলাম, যেটা আমাদের বি নাম্বার অপশনে আছে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। আমাদের এই প্রশ্নটা হলো উদ্দীপকের আলোকে 2টা প্রশ্নের উত্তর দাও। এখানে একটা ত্রিভুজ দিয়ে দিছে, যেখানে এ বি বাহুকে সি বলা হয়, বি সি বাহুকে এ, সি এ বাহুকে বি, যেটা আমরা সবসময় বলি। এখন আমাদের বলছে cos a/2 = কত? এটা একটা সূত্র, ঠিক আছে, মুখস্থ করতে হবে। এটা আমরা 7.7 এ শিখি যে cos a/2 = √s × s - a / bc। ঠিক আছে, এটা আমাদের সূত্র, একদম মুখস্থ রাখতে হবে। cos a/2 sin a/2 এই দুটো মুখস্থ রাখতে হবে। তো a/2 পারলে b/2 c/2 এমনিই পারা যায়। তো এখানে অ্যান্সার হবে এ নাম্বার। একই উদ্দীপকের আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো উদ্দীপকে এগুলো যাচাই করতে হবে, সূত্র দিয়ে দিচ্ছে। তো এখানে আমাদের কয়েক ধরনের সূত্র দিয়ে দিচ্ছে। তো আমরা সূত্রগুলো যদি দেখি তাহলে হবে কি, এমন যদি সাইনের সূত্র বলো, সাইনের সূত্রগুলো এমন যে a / sin a = b / sin b = c / sin c = 2r। ঠিক আছে, এইটা দিয়ে আমরা কিন্তু এতটুকু বলতে পারি c / sin c = 2r, যেটা দিয়ে আমরা লিখতে পারবো c ছোট হাতের c = 2r sin c। আমাদের এই বড় হাতের c দিয়ে কোণ বোঝানো হয়, ছোট হাতের c দিয়ে বাহু বোঝানো হয়। তাহলে এখানে c = 2r sin c, এটা ঠিক আছে। ঠিক আছে, তবে এটা আমাদের কোসাইনের সূত্র আমাদের
কোসাইনের সূত্রগুলো এমন, যদি এ থাকে এখানে এ বাহু ইকুয়াল টু বি কজ সি ইকুয়াল টু সি কজ বি, এমন। যেহেতু এখানে বি বাহুটা বলছে, বি বাহু হবে এখানে এ কজ সি প্লাস সি কজ এ, ঠিক আছে। এইটা হবে বি ইকুয়াল টু বি বাহুর জন্য সূত্রটা। তো এখানে আমাদের দিয়ে দিচ্ছে সি কজ এ যোগ এ কজ সি, মানে আগে পরে যোগ আকারে, তো আগে পরে হইলে অসুবিধা নাই। তাহলে এখানে 1 নম্বরটাও সঠিক। এইটাও আমাদের কোসাইনের সূত্র, যেটা হলো কোণ নির্ণয়ের সূত্র। আমরা জানি এমন যে কজ এ ইকুয়াল টু, এখানে হবে এ, তো তাহলে বাকি দুইটা বাহুর বর্গের যোগফল বি স্কয়ার যোগ সি স্কয়ার, মাইনাস দিতে হবে যেই কোণ সেই কোণের বাহুটা আর কি, এ স্কয়ার ডিভাইডেড বাই হইল 2bc, এমন সূত্রটা। তো এখানে যেহেতু সি কোণ আছে, তাহলে এখানে cos c ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি, cos c লিখতে পারবো সি বাদে বাকি দুইটা, মানে এ স্কয়ার যোগ বি স্কয়ার, তো মাইনাস দিয়ে সি স্কয়ার, আর ডিভাইডেড বাই হবে 2ab। তো এইটাকে যদি আড়াআড়ি গুণ করা হয়, তাহলে এই 2ab হবে cos c এর সাথে। তাহলে এইটার মতো যদি আকার বানাইতে চাই, তাহলে সেটা হয়ে যাবে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস না, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস 2ab cos c। তো এইভাবে আমরা সূত্র আমরা মুখস্থ রাখি, ঠিক আছে। তো এখানে হবে মাইনাস 2ab cos c, কিন্তু আমাদের এখানে দিয়ে দিচ্ছে প্লাস 2ab cos c, তার মানে এটা কিন্তু ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হলো 1 নম্বর আর 3 নম্বর, তাহলে 1 3। এগুলো সূত্র মুখস্থ রাখতে হয়, দেখে আমাদের অ্যান্সার করা যাবে। এই প্রশ্নটা হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এইটা আমাদের ক্ষেত্রফলের সূত্র, এটা আমাদের একদম মুখস্থই রাখতে হবে। ক্ষেত্রফল ইকুয়াল টু এবিসি ডিভাইডেড বাই 4r, এখানে বোঝানোর কিছু নাই, ঠিক আছে। এটা হলো একটা সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মুখস্থ রাখতে হবে। তো এইটা এ নাম্বার সঠিক। আমাদের এই প্রশ্নটা হলো f of 1 ইকুয়াল টু 6, f প্রাইম 1 ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ddx log f of e টু দি পাওয়ার x এর মান কত। তো এটাকে আগে ddx করব, তারপর x ইকুয়াল টু 0 তে যা হয় সেটা আমরা বের করে নিব। তো আমরা তুলে নেই ddx log f of e টু দি পাওয়ার x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। তো আমাদের লগ এই যে মানটা আছে, লগের সাথে যে মানটা, এটাকে আমরা x চিন্তা করব। তাহলে ddx log x, ddx log x মানে কি 1/x, তাহলে 1/x, x বলতে কে f of e টু দি পাওয়ার x, তবে ইনটু, কিন্তু এটা তো x না, এই জন্য ইনটু দিয়ে আমাদের ddx করতে হবে। ddx কাকে করব, ওই যেটা কি আমরা x ভাবছি, f of e টু দি পাওয়ার x, তারপর এখানে 1 ডিভাইডেড বাই f of e টু দি পাওয়ার x। এই যে f of e টু দি পাওয়ার x, এটাকে ddx করলে হবে f প্রাইম e টু দি পাওয়ার x, ঠিক আছে। তো আমাদের ddx করা শেষ। এইবার আমাদের বলছে x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে মানে x এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে x এর জায়গায় যদি আমরা 1 বসায় দেই, তাহলে 1 ডিভাইডেড বাই x এর জায়গায় যদি 1 বসাই, 0 বসাই, তাহলে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 এর মান কত 1, তাহলে এখানে হবে f of 1 ইনটু f প্রাইম, এখানে যদি x এর মান 0 বসাই তাহলে কি হবে 1 হবে। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই f of 1 এর মান আমাদের দিয়ে দিছে, কত দিয়ে দিছে 6, ইনটু f of 1 এটার মানও দিয়ে দিছে, কত দিয়ে দিছে 3, তাহলে 3 আর 1/6 গুণ করলে কত হবে হাফ, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে হাফ আছে আমাদের সি নাম্বারে, তাহলে এটাই উত্তর। আমাদের এই প্রশ্নটা হলো ddx tan ইনভার্স e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত। তো ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে tan ইনভার্স e টু দি পাওয়ার x, তো আমরা জানি tan ইনভার্স এটাকে আমরা x চিন্তা করব। তো ddx tan ইনভার্স x, তো tan ইনভার্স x এর সূত্র আমাদের জানা লাগবে, দেখবো আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে কি আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইটা স্কোয়ার, কিন্তু এইটা তো আসলে এক্স না, এই জন্য ইনটু দিয়ে ডিডিএক্স করতে হবে, এই যেটাকে আমরা এক্স ভাবলাম, তো ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স। তো এইবার এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে স্কোয়ার করলে কি হবে, পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার 2x, আর এখানে ই টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে কি হবে ই টু দি পাওয়ার এক্সই হবে।
কারণ আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে ই টু দি পাওয়ার এক্স হয়। তো এটা যদি গুণ করে দেই ই টু দি পাওয়ার এক্স এর সাথে 1 গুণ করলে ই টু দি পাওয়ার এক্স, আর নিচে আছে যেটা সেটা ই টু দি পাওয়ার 2x 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে? এটা আছে আমরা দেখতে পাই সি নাম্বারে, তাহলে এইটাই সঠিক। এই প্রশ্নটা হলো y ইকুয়াল টু 1/x³ বক্ররেখার এত বিন্দুতে y1 এর মান কত? তাহলে y1 বের করতে হবে। আমরা জানি y কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে y1 পাওয়া যাবে। তো y ইকুয়াল টু দিয়ে দিছে 1/x³। তো এখানে y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে? y1। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তো এখানে আমরা জানি একটা সূত্র জানি ddx 1/x⁴n। এই সূত্রটা আমাদের জানা লাগবে। এইটা হলো -n ডিভাইডেড বাই x⁴n+1। ঠিক আছে, আমাদের এই সূত্রটা জানা লাগবে। তাহলে এখানে আমরা সূত্র এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস এখানে n হিসাবে কত আছে? 3। তাহলে -3 ডিভাইডেড বাই x⁴ মানে 4। 1/x³ কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -3 ডিভাইডেড বাই x⁴। তাহলে y1 এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বলছে একটা বিন্দুতে, তো 1 -1 বিন্দু, তার মানে x এর জায়গায় কত বসাবো? -1। y থাকলে y এর জায়গায় বসে দিতাম -1। তো আমরা লিখতে পারি -1 বিন্দুতে y1 ইকুয়াল টু -3, x এর জায়গায় কত বসাবো? -1। তাহলে -1 টু দি পাওয়ার 4। পাওয়ার যদি 4 থাকে তাহলে তো আর মাইনাস থাকবে না, তাহলে এখানে 1, তার মানে এখানে ফলাফল হবে -3। তো -3 আছে আমাদের এ নাম্বার, তাহলে এটাই সঠিক। আমাদের এই প্রশ্নটা হলো ddx e⁻√2x - 3। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ddx e⁻√2x - 3। তো এর পাওয়ার যেটা আছে এটাকে আমরা x চিন্তা করব। তাহলে ddx e⁻x, আর e⁻x কে ddx করলে কি হয়? e⁻x হয়। তো যেটাকে x বললাম এটা তো আসলে x না, এই জন্য ইন্টু দিয়ে এই যেটাকে x ভাবলাম ওইটাকে ddx করতে হবে 2x - 3। এইবার এখানে e⁻√2x - 3 ইন্টু এখানে এটাকে √2x এটাকে ddx করব। এখানে আমরা এটাকে ddx করলে এটাকে আমরা x চিন্তা করতে পারি। তো এটাকে যদি x চিন্তা করি √x, তাহলে হবে 1/2√x। কিন্তু এই যে 2x এটা তো আসলে x টা, এই 2x কে আবার ddx করলে হবে 2। তাহলে √2x কে ddx করলে এতটুকু হয়। তারপর -3 কে ddx করলে কত হবে? 0। যদি শুধু ধ্রুবক থাকে, সাথে কোনো চলক না থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তাহলে 0 বিয়োগ করলে তো এইটাই, এখান থেকে 2 আর 2 কাটা, তাহলে 1/2√x গুণ হবে। 1/2√x এটার সাথে গুণ হলে কি হবে? e⁻, উপরে 2x - 3 আর নিচে থাকবে √2x। তো এই উত্তরটা, এটাই হলো উত্তর। এটা কোথায় আছে আমাদের খুঁজে নিতে হবে। 2x - 3 ডিভাইডেড বাই √2x সি নাম্বারে আছে, তাহলে সি নাম্বারই সঠিক। আমাদের এই প্রশ্নটা হলো f(x) = ln 2x হলে এই অপশনগুলো যাচাই করতে হবে। 3টা অপশন দিয়ে দিছি, তো আমাদের মিনিমাম উত্তর 2টা, তাহলে একটা ভুল পাইলেই আমাদের বাকি 2টা অ্যান্সার হয়ে যাবে। f(x) = 1/x। তো প্রথম অপশন হলো f(x) = ln 2x। তো f(x) পাইতে গেলে ddx করতে হবে, এটাকে ddx করলে হবে f(x), আর ln 2x কে আমরা ddx করব। এই 2x কে আমরা x চিন্তা করব, তাহলে 1/x। কিন্তু এই 2x তো আসলে x না, এই জন্য 2x কে আবার ddx করতে হবে। 2x কে ddx করলে হবে 2, তখন এই 2 কাটা যাবে, থাকবে শুধু 1/x। তাহলে f(x) = 1/x, যেটা আমাদের ঠিকঠাক আছে, তাহলে এটা সঠিক। তারপর আমরা দেখতে পাই এই দুটো একদম সেম, একটার মধ্যে লিমিট আছে, একটার মধ্যে লিমিট নাই। তো আমাকে এই যে f(x) কে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে f(x) কে ইন্টিগ্রেশন, মানে এটা কি ইন্টিগ্রেশন করা আর কি। ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন f(x) dx, আর এখানে ইন্টিগ্রেশন ln 2x। তো এরকম যদি ln টাইপের থাকে তখন আমরা কি করি? সাথে 1 গুণ করে নিই, এখানে dx দিতে হবে। তখন আমরা 1 গুণ করে নিব, ln 2x * 1 আমরা চাইলেই গুণ করতে পারি। এখন এটাকে uv এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেশনে uv এর সূত্র u ইন্টিগ্রেশন v dx, তারপর মাইনাস
ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি ডিএক্স ইউ, ইউ বলতে ln 2x, তারপর ইনটু ইন্টিগ্রেশন 1 dx, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে dx। ইউ ভি এর সূত্র আমাদের জানা লাগবে। তো এই x কে ইন্টিগ্রেশন করলে হবে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, সেই x টা আগে দেখি x ln 2x, তো মাইনাস ইন্টিগ্রেশন এখানে ln 2x কে যদি আমরা ddx করি কি হবে, এই যে আমরা দেখছিলাম ln 2x কে ddx করলে হয় 1/x, লিখলাম 1/x, আর এই 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, তো ব্র্যাকেট দিয়ে dx, তাহলে এখানে হইলো x ln 2x, এখানে কাটাকাটি করলে 1 আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, তারপরে প্লাস c দিয়ে দিতে হয় সমাকলন ধ্রুবক। তো এই দুইটা থেকে যদি x কমন নেই তাহলে x কমন নিলে এখানে হবে ln 2x minus 1। তো এটা হলো আমাদের প্লাস c সমাকলন ধ্রুবক আর কি, এটা হলো আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। দেখো x কমন নেয়া ln 2x minus 1, তার মানে এটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এবার লিমিট দিয়ে দিছে পরবর্তী অঙ্কে যে 1 এবং আপার লিমিট দিয়ে দিছে হাফ এবং লোয়ার লিমিট দিয়ে দিছে 1। যখন তুমি লিমিট বসাবো তখন আর c লেখা লাগে না, ঠিক আছে। তো আমরা এই যে এইটা কাইটা দিই, বক্সটা কাইটা দিয়া আমরা লিমিটটা বসাই দিই। লিমিট কত আছে, হাফ এবং 1, তার মানে x এর জায়গায় প্রথমে হাফ বসাবো। তো হাফ বসাইলে কেমন হয়, এখানে হাফ ব্র্যাকেট দিয়া x এর জায়গায় হাফ বসাইলে এখানে হবে ln 1 minus 1, এই আপার লিমিট বসাইলাম। এবার মাইনাস দিয়া লোয়ার লিমিট x এর জায়গায় বসাবো, এবার 1 ln x এর জায়গায় 1 বসাইলে ln 2 হবে minus 1। তাহলে এখানে ln 1 এর মান হলো 0, ln 1 এর মান কত 0, 0 এর সাথে -1 গুণ করলে 0 আর -1 মিলে কত হবে -1, -1 এর সাথে হাফ গুণ করলে -হাফ, এখানে -হাফ হইতেছে। আর এখানে আমাদের কত হয়, এখানে হইতেছে এইটার দুইটার সাথে আমরা এই -1টা গুণ করব, তাহলে -1 এর সাথে ln 2 গুণ করলে -ln 2, আর -1 এর সাথে এই -1 গুণ করলে +1, তাহলে এই +1 আর এই -হাফ মিলে হয়ে যাবে হাফ, তারপর -ln 2। তাহলে এখানে ফলাফল আমরা পাবো হাফ -ln 2, যেটা আমাদের আছে ঠিকঠাক, তাহলে এইটাও সঠিক। তাহলে আমাদের উত্তর তিনটেই, ডি নাম্বার। এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ π/2 0, মানে 0 to π/2 √1 + sin 2x dx। তো এই যে √1 + sin 2x এটা মানে কি, এটা আমাদের একটু ভালো করে জানতে হবে। তো যদি এটা আমরা ভাইয়া করি যে 1 + sin 2x, এইটা মানে মূলত কি, এটাকে ক্যালকুলেশন করব। এখানে 1 বলতে আমরা লিখতে পারবো sin স্কয়ার x + cos স্কয়ার x, আর sin 2x বলতে আমরা বলতে পারবো 2 sin x cos x। তাহলে কিন্তু আমাদের এটা a স্কয়ার + b স্কয়ার + 2ab এর আকার ধারণ করলো, যেটাকে আমরা লিখতে পারবো sin x + cos x হোল স্কয়ার। তো স্কয়ার রুট কাটা গেলে থাকবে sin x + cos x। তাহলে √1 + sin 2x = আমরা sin x + cos x লিখতে পারি, এটা আমাদের জানতে হবে। তো ইন্টিগ্রেশন √1 + sin 2x dx, যেহেতু এমসিকিউ করতেছে আমরা বারবার লিমিট না বসায় ডাইরেক্ট আগে ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশন এতটুকু মানে হলো sin x cos x, এটা আমাদের মুখস্থই থাকা লাগবে, ঠিক আছে। তারপর এই যে sin x কে dx ইন্টিগ্রেশন করলে কি হয় এটা আমাদের জানতে হবে। sin x কে ইন্টিগ্রেশন করলে হয় -cos x, তারপর যোগ cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x। তো এইবার ইন্টিগ্রেশন শেষ, এবার লিমিট বসাই দিব π/2 আর 0। প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করতে হবে, মানে আমাদের x এর জায়গায় কত বসবো π/2, মাইনাস cos π/2 মানে cos 90 ডিগ্রি, π/2 মানে কত 90, তো cos 90 ডিগ্রির মান কত এটা আমাদের জানতে হবে। cos 90 ডিগ্রির মান হলো 0, তারপর যোগ sin x এর জায়গায় কত π/2, sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান 1। তো আপার লিমিট নিয়ে কাজ শেষ, তারপর মাইনাস লোয়ার লিমিট আগে মাইনাস cos 0, এই cos 0 x এর জায়গায় কত বসাবো 0, cos 0 এর মান কত 1, তারপর প্লাস sin x এর জায়গায় 0 মানে sin 0 এর মান কত 0। তাহলে এখানে আমরা ফলাফল পাইতেছি 1, আর এখানে -1 আর এই মাইনাস মিলে +1 হয়ে যাবে। তাহলে 1 আর 1 মিলে কত হবে 2। তাহলে এখানে উত্তর হবে 2, যেটা আছে আমাদের ডি নাম্বারে। আমাদের এই প্রশ্নটা হলো যদি ইন্টিগ্রেশন অফ p of x dx = f of x + c হয় তবে f of x এর মান কত।
মূলত এখানে এই পি অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে যা হয় সেটাকে এফ অফ এক্স লিখছে। তো আমরা পি অফ এক্স কে ইন্টিগ্রেশন করব। তো পি অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে আমাদের সূত্র হলো আমাদের ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx। এই সূত্রটা আমাদের জানা লাগবে, এটা সূত্র এক কথা। পি অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে পি অফ এক্স ডিভাইডেড বাই লন পি, লন পি, এখানে পি। এই লনকে আবার এভাবে লিখতে পারি আমরা, পি অফ এক্স লিখলাম, লনকে আমরা লিখতে পারি লগ ভিত্তি ই, ঠিক আছে। তাহলে পি অফ এক্স লন পি, আর ইন্টিগ্রেশন করলে আমরা কি করবো, একটা সমকলন ধ্রুবক দিয়ে দিব প্লাস সি। তার মানে এই ইন্টিগ্রেশনের ফলাফল হলো এতটুকু, আর এখানে এতটুকুর পরিবর্তে কি লিখছে, এফ অফ এক্স, এটার পরিবর্তে লিখছে এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স এর মান কত, এইটা কোথায় আছে আমাদের, এইটা আছে আমাদের হলো এ নাম্বারে। তাহলে এইটাই হবে আমাদের সঠিক উত্তর। আমাদের এই প্রশ্নটা হলো এইটাকে ইন্টিগ্রেশন করলে এইটা হয়, তবে এখানে আমাদের এর মানটা এখানে একটা অন্য সংখ্যা হয় যেটার পরিবর্তে এ লিখে দিছে। তো এর মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো এটা হলো আগে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব cosec স্কয়ার 5 মাইনাস 8x। তো এখানে আমাদের হবে কি, যখন আমাদের থিটা জায়গায় অন্য কিছু থাকে আমরা আগে cosec স্কয়ার, এটা থিটা, এটা সূত্র হলো মাইনাস কট থিটা লিখব, এবং থিটা যেটা থাকবে সেইটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা আমরা নিচে বসাই দেব। থিটা যেটা ধরবো সেইটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটা আমরা নিচে বসাই দিব। তো এখানে মাইনাসে, তাহলে এই মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1/8 cot 5 মাইনাস 8x। মূলত আমরা যখন অঙ্ক করছিলাম তখন আমরা এটাকে z ধরছিলাম, সহজভাবে এটাকে z ধরছিলাম। তারপরে যে dx থাকে, যে আমাদের dx তো থাকবে তাই না, এই dx কে আমরা dz বানাই। তবে অতভাবে আমরা করব না, আমরা কি করব, যখন এমসিকিউ করব, যখন দেখব থিটা, তো আমরা cosec স্কয়ার থিটা কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কট থিটা। তবে এইবার আমাদের যে থিটা তো থিটা না, এটাকে ডিফারেন্সিয়েশন করবে, ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেইটাকে আমরা ডিভাইডেড করব। তো এখানে ডিফারেন্সিয়েশন করলে -8 হয়, তাহলে ডিভাইডেড করলাম -8, মাইনাস মাইনাস কাটা যাবে 1/8। তাহলে কটের সাথে আছে কত, 1/8, তাহলে এর মান কত হবে 1/8, যেটা সি নাম্বারে আছে।